হ্যালো, ওয়েলকাম টু দ্য চেসেস চ্যানেল। আমি বিদিশা। আমরা রিসার্চ আর্টিকেলের আরও একটা নতুন ক্লাসে চলে এসেছি। আজকের ক্লাসে আমরা শিখব একটা রিসার্চ আর্টিকেল লেখার জন্য যে 10টা মিস্টেক্স আমাদেরকে অ্যাভয়েড করা উচিত। আমরা খুবই এই মিস্টেক্সগুলো করি, কিন্তু এই মিস্টেক্সগুলো যদি আপনারা কন্ট্রোল করতে পারেন বা হওয়ার আগে যদি আপনারা সেগুলো কারেক্ট করে নিতে পারেন, তাহলেই কিন্তু একটা ভালো জার্নালে আপনার পেপারটা পাবলিশ হবেই। তো চলুন শুরু করা যাক। প্রথমেই রিসার্চ টপিক খোঁজার জন্য রিসার্চাররা যে মিস্টেকটা করে, একটা এমন টপিক খুঁজে নেওয়া যেটার আইডিয়াটা খুব ব্রড। আপনাকে মনে রাখতে হবে আপনার কিন্তু সারা লাইফ নেই, এটা কিন্তু আপনার জাস্ট একটা পেপার। সেই পেপারের মধ্যে কিন্তু আপনাকে আর্গুমেন্টটা কমপ্লিটভাবে দেখাতে হবে। সেই জন্য এমন কোনো টপিক নেওয়া যাবে না যেটা হচ্ছে খুব ব্রড, যেটা আপনি কোথা থেকে শুরু করছেন কোথা থেকে শেষ করছেন এমন যেন না হয়। ধরুন আপনি একটা পিরিয়ড থেকে লাস্ট এখন রিসেন্ট মডার্ন যে পিরিয়ড সেই অনুযায়ী সমস্ত কিছু নিয়ে ডিসকাস করলেন, তাহলে আপনার লেখাটা অ্যাম্বিগুয়াস হয়ে যাবে, আপনি ধরে রাখতে পারবেন না। সেই জন্য আপনাকে কি করতে হবে, আপনাকে একটা নির্দিষ্ট টাইম পিরিয়ড বা নির্দিষ্ট টাইমে আপনি শেষ করতে পারবেন এমন একটা আপনাকে টপিক নিতে হবে, যেখানে আপনি নিজে জানেন যে এই টপিকটা নিয়ে যদি আপনি কাজ করেন তাহলে একটা পেপারের মধ্যে আপনি সলিউশনটা দেখাতে পারবেন। ধরুন একটা টপিক নিয়ে আপনি কাজ করছেন, উইমেন ইন লিটারেচার। এবার আপনার আইডিয়াটা কিন্তু ক্লিয়ার না, কোন এরিয়ার উইমেন, তাদের কোন কোন টেক্সট, সে ইন্ডিয়ান উইমেন নাকি আমেরিকান লিটারেচারের উইমেন নাকি ব্রিটিশ লিটারেচারের উইমেন, নাকি তাদের কোন পোর্শনটা দেখানো হচ্ছে, তাদের স্ট্রাগেলটা দেখানো হচ্ছে না তাদের জায়গাটা দেখানো হচ্ছে লিটারি টেক্সটে। প্রত্যেকটা জিনিস কিন্তু আপনাদের মাথায় প্রশ্ন আসবে। তো তখন সেই জন্য এরকম ব্রড এরকম টপিক না নিয়ে আপনাকে টপিকটাকে আপনি নির্দিষ্ট কোন পোর্শনটায় কাজ করতে চাইছেন সেটাকে ভাঙতে হবে। যেমন এইখানে দেখুন, নেগোশিয়েটিং আইডেন্টিটি ইন সিলেক্টেড ইন্ডিয়ান উইমেন্স মেমোয়ার। এখানে বোঝা যাচ্ছে যে সিলেক্টেড কিছু মেমোয়ার্সের ওপরে আপনি মহিলাদের আইডেন্টিটি নিয়ে কাজ করছেন। আর যখন আপনারা ব্রড টপিক নিলেন, উইমেন ইন লিটারেচার, সেখানে ব্রিটিশ লিটারেচার পড়ে যাচ্ছে, আমেরিকান লিটারেচার পড়ে যাচ্ছে, ইন্ডিয়ান লিটারেচার পড়ে যাচ্ছে, একটা ব্রড টপিক হয়ে যাচ্ছে, সেটা কিন্তু ঠিক হবে না। তো সেই জন্য আপনার টপিক হতে হবে সীমিত। নেক্সট, রিসার্চ পেপার লেখার সময় স্টুডেন্টদের মধ্যে যে মিস্টেকটা দেখা যায় সেটা হলো একটা প্রপার রিসার্চ কোশ্চেন না থাকা। ধরুন আপনি অনেক বই পড়লেন, অনেক আর্টিকেল পড়লেন, কিন্তু যখন আপনি লিখছেন তখন আপনি জানেনই না আপনি কি প্রুফটা করতে চাইছেন। আপনি লিখে গেলেন কিন্তু কোন আর্গুমেন্টটাকে আপনি প্রুভ করার জন্য লিখছেন সেইটাই ক্লিয়ার না, তখন কিন্তু জিনিসটা ঠিকমতো দাঁড়াবে না, একটা অ্যাম্বিগুয়াস ওয়েতে লেখাটা হয়ে যাবে। আপনার রিসার্চ কোশ্চেন যেন আপনি লিটারেচার রিভিউ করে গ্যাপটা খুঁজে পেলেন, তখন যেন সেটা বোঝা যায়। ধরুন আপনার পেপার থেকে কেউ রিসার্চ কোশ্চেনটা খুব বের করে দিল, তখন তারা যখন লিটারেচার রিভিউ পড়বে, আপনার মেথোডোলজি পড়বে, আপনার টেক্সচুয়াল অ্যানালাইসিস পড়বে, আপনার ডিসকাশন পড়বে, কনক্লুশন পড়বে, তারা আপনি বুঝতে পারবে আপনি কিসের অ্যান্সার করতে চলেছেন। আপনার রিসার্চ কোশ্চেনটা যেন প্রত্যেকটা জিনিসের সাথে সামঞ্জস্যপূর্ণ হয়, যাতে আপনি যেই আর্গুমেন্টটা প্রুভ করতে চাইছেন সেই আর্গুমেন্টারই কনক্লুশনে পৌঁছান। সেটা প্রুফও হতে পারে বা প্রুফ নাও হতে পারে, কিন্তু সেই রিসার্চ কোশ্চেন অনুযায়ী কিন্তু আপনাদের প্রত্যেকটা আর্গুমেন্ট যেন হয়। পেপার লেখার সময় থার্ড যে মিস্টেকটা হয়, উইক লিটারেচার রিভিউ পোর্শন। ধরুন আপনি অনেক কটা আর্টিকেল পড়লেন আর প্রত্যেকটা আর্টিকেলেরই রাইটারের নাম নিয়ে লিখে দিলেন যে এই রাইটার এই বলেছে, এই রাইটার এই বলেছে। যদি আপনি এমনভাবে লিখে যান তাহলে তো একটা লিস্ট তৈরি হয়ে গেল রাইটারদের, তাহলে তো কোনো লিটারেচার রিভিউ তৈরি হলো না। আপনার লিটারেচার রিভিউ আপনাকে পার্টিকুলার আপনি যেই পোর্শনটায় কাজ করতে চাইছেন সেই পোর্শনে নিয়ে রাইটাররা কি বলেছে, সেই নিয়ে আগে কি কাজ হয়েছে, সেখানে গ্যাপ কি বাকি আছে সেই এরিয়া নিয়ে, সেই টপিক নিয়ে, সেখানে তারা ডিসএগ্রি করছে না অ্যাগ্রি করছে, সেই ধরনের কিন্তু আপনাকে আর্টিকেল বের করে সেইগুলোকে আপনাকে স্টাডি করে তবেই কিন্তু আপনার লিটারেচার রিভিউটা বানাতে হবে। আর একটা গুড লিটারেচার রিভিউ আপনাকে দেখায় যে কি কি কাজ আগে হয়েছে, সেখানে রাইটাররা অ্যাগ্রি করছে না ডিসএগ্রি করছে, আর তারপরে কি কি গ্যাপস আছে অলরেডি সেইগুলো নিয়ে আপনি আরো কাজ করতে চাইছেন। আর আপনি যখন লিটারেচার রিভিউতে লাস্টে আর্গিউ করবেন তখন আপনি এরকম বলতে পারেন না যে কোনো রাইটার বলেননি, যতক্ষণ না আপনি অনেক অনেক লিটারেচার রিভিউ করছেন। কারণ সব লিটারেচার তো আপনার পড়া সম্ভব নয়, সব আর্টিকেল জার্নাল বই আপনার পড়া সম্ভব নয়। তো আপনি যতগুলো আর্টিকেল পড়েছেন সেইটা দ্বারা আপনি জানতে পারছেন যে এতগুলো রাইটার করেছে, তাহলে স্টিল লেস এক্সপ্লোর্ড আপনারা লিখতে পারেন, কিন্তু এমন আপনারা ক্লেম করতে পারেন না যে কোনো রাইটারই এটা নিয়ে কাজ করেনি। তো আপনারা এমনভাবে লিটারেচার রিভিউটাকে স্ট্রং করতে পারেন। ফোর্থ যে মিস্টেকটা রিসার্চ
করে সেটা হলো প্রপার ক্রেডিবল সোর্স থেকে সাইট না করা। ধরুন আপনি গুগলে একটা ইনফরমেশন পেলেন, ধরুন একটা বইয়ের পাবলিশিং ইয়ার আপনি সাইট করতে যাচ্ছেন, কিন্তু আপনি গুগলে যে ইনফরমেশনটা পেলেন সেই ইনফরমেশনটাকে সাইট করার আগে আপনাকে একবার প্রপার জায়গা থেকে সেটা ইনফরমেশনটা ঠিক কিনা, ওই ইয়ারেই পাবলিশ হয়েছে কিনা সেটাকে আপনাকে যাচাই করে নিতে হবে, তারপরে সাইট করা উচিত। র্যান্ডম কোনো ওয়েবসাইটে আপনি কোনো একটা ইনফরমেশন পেলেন, আপনি সেই ইনফরমেশনটাকে আপনার পেপারে লিখলেন এবং সেটা সাইট করলেন, সেটা কিন্তু ক্রেডিবল হবে না। আপনার রিসার্চ করার জন্য একটা প্রপার ক্রেডিবল সোর্স থেকে ইনফরমেশন নেওয়া কিন্তু খুব ইম্পর্টেন্ট, তাহলে কিন্তু আপনি প্রপারলি প্রুভ করতে পারবেন। একটা কোয়ালিটি অফ সোর্স আপনার রিসার্চের ক্রেডিবিলিটি, রিলায়েবিলিটি অনেক পরিমাণে বৃদ্ধি করে। সেই জন্য আপনি যখন কোনো একটা ইনফরমেশন সাইট করছেন অবশ্যই সেটাকে ক্রেডিবল হতে হবে। সেটা কোনো পিয়ার রিভিউড জার্নাল থেকে আপনি নিতে পারেন, তাহলে আপনি প্রপারলি সাইট করতে পারেন। কোনো বুকের অরিজিনাল কভার পেজ থেকে নিতে পারেন, কিন্তু আপনি নর্মাল উইকিপিডিয়া বা র্যান্ডম কোনো ওয়েবসাইট থেকে ডাইরেক্ট যখন আপনি সাইট করছেন সেই ইনফরমেশন কিন্তু সবসময় যে ক্রেডিবল হবে বা রিলায়েবল হবে তার কোনো সিওরিটি নেই। ফিফথ যে মিস্টেকটা রিসার্চারদের মধ্যে দেখা যায় সেটা হলো প্রপার সাইটেশন না করা। ধরুন আপনি একটা এমএলএ ফরম্যাটে একটা সাইট করছেন, কিন্তু সেখানে আপনি হয়তো পেজ নাম্বার দিলেন না। পেজ নাম্বার খুব ছোট্ট একটা জিনিস, সেটা মিস হয়েই যেতে পারে, কিন্তু সেটা মিস হলেই কিন্তু আপনার সাইটেশনটা ভুল হয়ে গেল। ধরুন আপনি ডিওআই দিলেন না, ধরুন আপনি অথরের নাম ভুল লিখলেন, অথরের নামের স্পেলিং ভুল লিখলেন, তখন কিন্তু আপনার সাইটেশনটা ভুল হয়ে যাবে। আপনি ধরুন একটা এপিএ ফরম্যাটে লিখলেন, একটা এমএলএ ফরম্যাটে লিখলেন, আর একটা শিকাগো ফরম্যাটে লিখলেন, তাহলেও কিন্তু আপনার সাইটেশনটা ভুল হয়ে যাবে। তারপরে ধরুন আপনি কমপ্লিট সাইটেশনটা করলেন না, আপনি সাইটেশনটা একটু ঠিক করলেন আর একটু লিখলেন, কিন্তু কমপ্লিট হলো না, ফুল স্টপ কোথাও পড়লো না, কোথাও কমা পড়লো না, তো সেই রকম ভাবেও কিন্তু আপনার সাইটেশনটা ঠিক ধরা হবে না। তো যখন আপনি কোনো সোর্স সাইট করছেন, সেটা ইনটেক্সটই হোক, সেটা হচ্ছে রেফারেন্সেই হোক, আপনাকে কিন্তু প্রপার নিয়ম মেনে, সেটা কমা হোক, পূর্ণচ্ছেদ হোক বা কোটেশন হোক বা ইটালিক্স হোক, প্রত্যেকটা জিনিস কিন্তু আপনাকে পয়েন্ট টু পয়েন্ট মাথায় রেখে ঠিক মতো ভাবে সাইটটা করতে হবে, তাহলেই কিন্তু সেটা সঠিক রেফারেন্স হবে। পরে সিক্স মিস্টেক যেটা দেখা যায় সেটা হচ্ছে প্লেজিয়ারিজম। প্লেজিয়ারিজম যদি আপনি নির্দিষ্ট কারোর কোট নিচ্ছেন, শুধুই মাত্র সেইটাই যে আপনাকে সাইট করতে হবে বা রেফারেন্সে বা বিবলিওগ্রাফিতে লিখতে হবে তা না। আপনি ধরুন কারোর আইডিয়া নিচ্ছেন, সেই আইডিয়াটাকে আপনি প্যারাফ্রেজ করে নিজের ভাষায় লিখছেন, তাহলেও কিন্তু আপনাকে যেখান থেকে আইডিয়াটা নিয়েছেন সেটা প্রপারলি অ্যাকনলেজ করতে হবে, এবং না হলেই কিন্তু আপনার লেখাটি প্লেজিয়ারিজম চেকারে ফেললেই সেটা প্লেজিয়ারাইজ দেখাবে। তো সেই জিনিসটা কিন্তু আপনাকে অ্যাভয়েড করতে হবে। তাহলে আপনি যখনই কারো আইডিয়া বা যে কোনো জায়গা থেকে আপনি কিছু নিলেন ইনফরমেশন, অবশ্যই সেটাকে আপনাকে প্রপারলি সাইট করতে হবে, এইটাই কিন্তু রুল। সেভেন্থ যে কমন মিস্টেকটা দেখা যায় সেটা হলো পুরোপুরি এআই এর উপরে নির্ভর করা। ধরুন আপনি একটা আইডিয়া এআই এর দ্বারা ব্রেনস্টর্ম করতে পারেন, সেখান থেকে আপনি ইজিলি বুঝতে পারেন, কিন্তু পুরোপুরি এআই যেন অথর আপনার না হয়ে যায়। আপনি ধরুন এআই কে দিয়েই একটা গোটা রিসার্চ পেপার লেখালেন, তাহলে আপনার লেখাটা তো এআই চেকারে ফেললেই দেখাবে যে আপনার এআই দিয়েই লেখা, সেটা তো দেখাবেই। তাছাড়াও এআই কিন্তু অনেক সময় ফেক কোটেশন, ফেক পেজ নাম্বার এইসব জেনারেট করে, তো আপনি নিজেও বুঝতে পারবেন না যে ছোট ছোট কোন মিস্টেক কিন্তু এআই করেছে, কিন্তু আপনার পেপারের মধ্যে সেই মিস্টেকসগুলো চলে আসবে। তো সেই জন্য এআই যখন ইউজ করছেন শুধুই মাত্র সেটা ব্রেনস্টর্মিং এর জন্য, আরো নতুন নতুন ট্রেন্ড জানার জন্য, সেইভাবে আপনি হেল্প নিতে পারেন অ্যাসিস্ট্যান্ট ওয়েতে, কিন্তু কখনোই যেন এআই আপনার অথর না হয়ে যায়, লেখাটা আইডিয়াটা যেন সম্পূর্ণ আপনার নিজের হয়। এইট যে কমন মিস্টেকটা হয় সেটা হলো জার্নালের প্রপার গাইডলাইন না পড়ে পেপারটা সাবমিট করে দেওয়া। ধরুন একটা পেপারের গাইডলাইন আছে, সেখানে হচ্ছে এই ওয়ার্ড লিমিটের মধ্যে লিখতে হবে, এই টপিকে লিখতে হবে, এই ফরম্যাটে লিখতে হবে, এই সাইটেশন ফলো করতে হবে। আপনি পেপারটা খুবই ভালো লিখলেন, কিন্তু আপনি জার্নালের কি কি গাইডলাইন সেগুলো প্রপার চেক করলেন না। আপনি আপনার মতো ওয়ার্ড লিমিট বাড়িয়ে লিখলেন, আপনি আপনার মতো পছন্দের ফরম্যাটে লিখলেন, খুব সুন্দরভাবে বোল্ড করে সাজিয়ে লিখলেন, কিন্তু তাহলেও কিন্তু আপনার পেপারটা পড়ার আগেই রিজেক্ট হয়ে যাবে, কারণ প্রত্যেকটা জার্নালের নির্দিষ্ট গাইডলাইন থাকে পাবলিশিং এর জন্য। তো সেইগুলো আপনাকে আগে দেখতে হবে, আপনার লেখার পর পেপারটাকে সেই ফরম্যাটে সাজাতে হবে, তারপরেই আপনাকে সাবমিশনের জন্য দিতে হবে। আর একটা যেটা হয়, আপনি ধরুন জার্নালটাকে দেখে মনে হচ্ছে জার্নালটা তো খুবই ভালো,
জার্নালটা বলছে বাহ দেখতেও তো বেশ ভালো, তার ওয়েবসাইটটা বেশ সুন্দর, সেখানে বলছে যে এই করেছে, এই করবে, এরকম ধরনের অনেক আইডিয়া লেখা আছে, কিন্তু আপনি জার্নালটাকে ভালোভাবে জানলেনই না। জার্নালটা সত্যিই কি পিয়ার রিভিউ জার্নালটা কি স্কোপাসের অন্তর্ভুক্ত, জার্নালটার এম কি, আপনি সেইগুলো না পড়েই জার্নালটাতে আপনার লেখাটা দিয়ে দিলেন। তার দ্বারা আপনার লেখাটা পাবলিশ হয়ে গেল, কিন্তু সেটা আপনার ক্রেডিবল সোর্স হলো না। তো সেই জন্যই আপনাকে কিন্তু জার্নালটাতে দেওয়ার আগে আপনার লেখা আপনাকে প্রপারলি জার্নালটার ব্যাপারে জানতে হবে, তারপরেই আপনাকে আপনার লেখা সাবমিট করতে হবে। যে মিস্টেকটা অ্যাভয়েড করা উচিত সেটা হলো প্রপার প্রুফ রিডিং না করে কোনো গ্রামাটিক্যাল মিস্টেক আছে কিনা, সেন্টেন্স কনস্ট্রাকশন ঠিক আছে কিনা, প্রপারলি ইন্ট্রোডাকশন লেখা হয়েছে নাকি প্রপারলি অ্যাবস্ট্রাক্ট লেখা হয়েছে, প্রপারলি ক্যাপিটালাইজেশন ঠিক আছে কিনা, প্রত্যেকটা প্রুফ রিডিং না করেই পেপারটাকে সাবমিট করে দেওয়া। তো আপনি যদি কোনো প্রুফ রিডিং না করেই পেপারটা সাবমিট করে দেন, অবশ্যই সেটা কিন্তু প্রপারলি অ্যাকসেপ্ট হবে না, কারণ সেই ভুলগুলোর দ্বারাই বোঝা যাবে যে আপনি প্রপারলি সেটাকে নিয়ে সিরিয়াস না, তো তখনই সেটা রিজেক্ট হয়ে যাবে। তো সেই জন্য আপনাকে একটা পেপার সাবমিট করার আগে নিজে থেকে অনেকবার সেই ড্রাফটটাকে চেক করতে হবে, তবেই সেটাকে ফাইনাল বানাতে হবে এবং তারপরেই আপনি প্রুফ রিডিং করে সেটাকে সাবমিশনের জন্য দেবেন, তাহলেই আপনার অ্যাকসেপ্ট হওয়ার চান্স অনেক বেশি বেড়ে যায়। 10 যে মিস্টেকটা হলো trying to make your paper sound too much academic। ধরুন আপনি খুব কঠিন ভাষায় পেপারটা লিখতে চাইলেন, ভাবলেন যে এইরকম ভাবে লিখলে হয়তো আমার লেখাটা অনেক সফিস্টিকেটেড দেখাবে, কিন্তু এমন ভাবে লিখলেন সেই রকম ধরনের একাডেমিক ল্যাঙ্গুয়েজ, এত কঠিন ল্যাঙ্গুয়েজ ইউজ করলেন, আপনার আইডিয়াটাই বোঝা যাচ্ছে না। আপনাকে আপনার আইডিয়াটা বোঝাতে হবে, মানুষের কাছে তুলে ধরতে হবে। তো সেই জন্য কিন্তু আপনি প্রপার ঠিক ওয়েতেই কিন্তু লিখবেন। খুব কঠিন খুব রিগোরাস খুব কঠিন আপনি কিন্তু ল্যাঙ্গুয়েজ ইউজ করবেন না, তাতে কিন্তু আপনার আইডিয়াটা বোঝাই যাবে না, এতটাই অ্যাম্বিগুয়াস লাগবে সে তার আগেই সেটা রিজেক্ট হয়ে যাবে, যতই আপনার আইডিয়াটা ভালো হোক। ধরুন একটা জিনিস আপনি প্রুভ করতে চাইছেন, আপনি লিখতে পারেন দ্য পেপার এক্সামিনস। ধরুন আপনি ভাবলেন যে খুব কঠিন ওয়েতে লিখবো যাতে লেখা প্রেজেন্ট এপিস্টোমোলজিক্যাল ইনভেনশন 6 টু ডিসিফার। এত কঠিন ভাবে লিখলে আপনার মেইন আইডিয়াটা থেকে আপনার লেখাটাই এমন কঠিন হয়ে যাবে, তখন কিন্তু আপনার লেখাটা অনেক আগে রিজেক্ট হয়ে যাবে। আশা করছি আমাদের ক্লাসগুলো আপনাদের ভালো লাগছে। আজকের ক্লাসটা এখানেই শেষ করছি, আর প্রত্যেক টিউসডে 4টের সময় এমনই আপনারা রিসার্চ আর্টিকেলের ক্লাস দেখতে পাবেন। আর যদি আপনারা আমাদের পেড ব্যাচ নিতে চান, অবশ্যই ডিসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, সেখান থেকে যোগাযোগ করুন, নাম্বার আছে, সেখানে কল করুন আমাদের রিসার্চ আর্টিকেলের ব্যাচে যুক্ত হতে। আর ভালো লাগছে কিনা আপনারা কমেন্ট সেকশনে জানান। ভালো থাকবেন, ধন্যবাদ।